আমাদের সবাইকে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে স্বাগত। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ 2021 সাল। তোমাদেরকে এ পর্যন্ত বিভিন্ন বিষয় যা কিছু আমি শিখিয়েছি আজকে তার রিভিশন করব এবং এই রেকর্ডিংটাকে তোমরা পরবর্তীতে দেখো যে এই রেকর্ডিংটার অবজেক্টিভ হবে প্রথম থেকে আজ পর্যন্ত যা কিছু শিখেছো সেগুলো তোমরা কতটুকু বুঝেছো সেটা নিজেদের সাথে নিজেরাই টেস্ট করতে পারবে। তা আগে আমি তোমাদেরকে যে কথাটা বলেছি, শেখার সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে শেখানো। তোমরা যারা ইংরেজিটা সহজেই পড়তে পারো, সহজেই বোঝো, তোমরা যদি এই নামটা গুগল করো, রিচার্ড ফাইনম্যান, এখন করা দরকার নেই, পরে করো। রিচার্ড ফাইনম্যান একজন নোবেল প্রাইজ বিজয়ী পদার্থবিজ্ঞানী ছিলেন। তো নোবেল প্রাইজ পাওয়ার জন্য একজন পদার্থবিজ্ঞানীকে কতটা সিরিয়াস পদার্থবিজ্ঞানী হতে হয় বুঝতে পারছো। কিন্তু রিচার্ড ফাইনম্যান নোবেল প্রাইজ পাওয়ার চাইতে আরো অনেক 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 ভালো একজন শিক্ষক ছিলেন। রিচার্ড ফাইনম্যান এতটাই ভালো একজন শিক্ষক ছিলেন যে ওনার পড়ানোর পদ্ধতি এবং পড়ার পদ্ধতি, নো ইফ ইউ ক্যান টক নাও, Just 1 minute. no if you Go can to talk now, class now. Like, can I go to the class? yes you can, Thank you. Goodbye. bye. তো যেটা বলছিলাম যে রিচার্ড ফাইনম্যান উনি যতটা বিখ্যাত পদার্থবিজ্ঞানী হিসাবে তার চাইতে অনেক হয়তো সমান কিংবা বেশি মানুষের কাছে পরিচিত, কারণ উনি কি কারণে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পেয়েছিলেন তো সবাই বুঝবে না, তাই না? কিন্তু ওনার জীবনের আরেকটা দিক যেটা যে কেউ বুঝতে পারে। বিল গেটস একবার বলেছিল, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক যাকে আমি কখনো সরাসরি শিক্ষক হিসেবে পাইনি, উনি হচ্ছেন রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান এতটাই ভালো পদার্থবিজ্ঞানী ছিলেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিচার্ড ফাইনম্যান যখন কোনো কিছু পড়াতেন তখন তাকে অনুরোধ করতো। আমি বলছি মানে তখন তো আর এত সফিস্টিকেটেড মাইক্রোফোন ছিল না যে ছোট্ট একটা মাইক্রোফোন শার্টের সাথে ক্লিপ করে নিলে এটা আওয়াজ হয়। তুমি যদি রিচার্ড ফাইনম্যানের ইতিহাস পড়ে দেখো, এরকম অনেক পুরাতন পুরাতন কিছু ভিডিও আছে বা মানে পুরাতন কিছু ছবি পাওয়া যে উনি দাঁড়িয়ে আছেন, ওনার গলায় এত বড় একটা মাইক্রোফোন ঝুলছে, গলায় তাবিজের মতো, দেখতে হাস্যকর মনে হয়। কিন্তু ওই জায়গা থেকে যে জিনিসটা বোঝা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনি এতটাই ভালো একজন শিক্ষক ছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলোও চাইতো যে উনি যেটা পড়াচ্ছেন এটা যেন বিশ্ববিদ্যালয়ের কাছে কি থাকে, রেকর্ড থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের টিচার্সদেরকে ট্রেন করার সময় ফাইনম্যান টেকনিক পড়ানো হয়, যে কিভাবে ফাইনম্যান কোনো কিছু শেখাতেন। ফাইনম্যান মানে এটা নাম মনে রাখা সহজ না, আমরা আপনার আঞ্চলিক ভাষায় বলি না যে কোনো কিছু ফাইন, খুব সুন্দর ফাইন, ফাইনের সাথে ম্যান লাগাই দিবা, শেষ, ফাইনম্যান। তো ফাইনম্যান এত ভালো শিক্ষক ছিলেন যে ওনার নাম অনুসারে কোনো কিছু শেখার পদ্ধতিকে বলা হয় ফাইনম্যান টেকনিক। তো ফাইনম্যান টেকনিকটা হচ্ছে এরকম, তুমি যা কিছু পড়তে চাও, যা কিছু শিখতে চাও, হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ আর ট্রাইং টু লার্ন, তুমি যে কোনো কিছু শিখতে চাও, শেখার ক্ষেত্রে তুমি প্রথমে কি করবা, একটা রকম এ ধরো বই, একটা বই, এই বইটা কি জানো, এটা হচ্ছে বাইবেল। ধর একটা বই নিলা, বই নিয়ে তুমি একটা পাতা বা দুটো পাতা বা যেটা তুমি পড়ার চেষ্টা করছো এটা তুমি পড়লা, পড়ার পরে বইটা তুমি বন্ধ করলা, বন্ধ করার পরে তুমি কি শিখেছো, তুমি কি শিখেছো সেইটাকে তুমি তোমার ভাষায় সহজ করে, এবং আমার এই টেকনিকটাকে মনে রেখো, আমি অনেক সময় কোনো কিছু পড়াবার ক্ষেত্রে ইংরেজি ব্যবহার করি,
কিন্তু তোমাকে যে ইংরেজি ব্যবহার করতেই হবে, বরং ইংরেজি ব্যবহার করলে তোমার শেখাটা স্থায়ী হবে না। কারণ ইংরেজি তোমার মাতৃভাষা না, তোমার মাতৃভাষাটা হচ্ছে বাংলা। তাহলে প্রশ্ন হচ্ছে, কোনো কিছু বাংলায় শেখাটা সহজ কেন? তুমি যদি কখনোই আম এই ফলটি না চিনতে, কখনোই তুমি মানে ধরো তুমি কখনোই আম দেখো নাই, আমি তোমাকে একটা ইংরেজি শব্দ শেখাবো, ইংরেজি শব্দটি হচ্ছে ম্যাঙ্গো। আমি ম্যাঙ্গো বলছি, মাথার মধ্যে কি একটা একটা ফলের ছবি ভাসছে না? এই যে ম্যাঙ্গো, এটা কি তোমার অভিজ্ঞতা, তোমার জীবনের সাথে তুমি কখনোই আম দেখো নাই, আম খাও নাই? তুমি আম দেখেছো, আম খেয়েছো, আমের রং কি হয়, কাঁচা আম কিরকম হয়, পাকা আমের গন্ধ কিরকম, এগুলো সব তুমি জানো। তাহলে আমটা হচ্ছে তোমার জীবনের অভিজ্ঞতার মধ্যেই আছে, আমটা তোমার জীবনের অভিজ্ঞতার মধ্যেই আছে। কিন্তু আমি যদি তোমাকে বলি, এই রাস্পবেরি কি বলতো? রাস্পবেরি এই শব্দটা তোমার জন্য মনে রাখা একটু দুষ্কর হবে। তুমি জোর করে মনের উপরে জোর করে চাপাতে পারবে যে রাস্পবেরি একটা ফল, এই ফলের রং হচ্ছে লাল, এই ফলের স্বাদটা খানিকটা মিষ্টি, খানিকটা টক, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাস্পবেরি তোমার জন্য বোঝা এতটা কষ্টকর কেন? কিন্তু আমটা বোঝা কষ্টকর নয়। আমি এই উদাহরণটা প্রায় দিয়ে থাকি যে আমি যদি তোমাকে বলি এই কবিতাটা মুখস্থ করবার জন্য, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, তোমার জন্য এই কবিতাটা মুখস্থ করা কষ্টকর, কারণ তোমার আশেপাশে যারা, তাদের নাম কিন্তু জ্যাক না, হয়তো কারো নাম জামিল, হয়তো কারো নাম জামান, কিন্তু জ্যাক না। তো এই যে জ্যাক এবং জেল, এই নামটার সাথে তুমি পরিচিত নও, ইউ আর নট। তাহলে আমি যদি তোমাকে বলি জ্যাক অ্যান্ড জেল ওয়েন্ট আপ দ্য হিল, তুমি কি প্রতিদিন এই পাহাড় ভেঙে উপরে ওঠো? ওঠো না তো। তাহলে তোমার জীবনের সাথে জ্যাক অ্যান্ড জিলের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলেই যখন তুমি জ্যাক অ্যান্ড জেল ওয়েন্ট আপ দ্য হিল এটা পড়ো, এটা মনে রাখতে পারো না। তখন আমরা শিক্ষক করে কি, তোমার পিঠে জোড়া বেত ভাঙি। তুমি স্কুলে যাও, অর্থাৎ যা কিছু তুমি লেখাপড়া করছো তার সাথে জীবনের প্রত্যক্ষ সম্পর্ক নেই। নেই বলে সেটা শিখতে তোমার ভীষণ কষ্ট হচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা বাংলাদেশ স্বাধীন হবার আগে ভারতবর্ষ ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হবার আগে রবীন্দ্রনাথ চিৎকার করে করে বলছিলেন, রবীন্দ্রনাথ বলছিলেন যে দেখো, এই যে ভারতীয়দের উপরে ব্রিটিশ শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া হয়েছে, এতে করে ভারতীয় ছেলেমেয়েরা শিখছে না। অর্থাৎ তখন তো বাংলাদেশ, পাকিস্তান, নেপাল সবই তো ভারতের অংশ ছিল। তো রবীন্দ্রনাথ কি ছিলেন? বাঙালি ছিলেন না? উনি বাঙালি ছিলেন। তো উনি যা কিছু লিখতেন উনি বাংলায় লিখেছেন। রবীন্দ্রনাথ কিন্তু ইংরেজিও লিখতে পারতেন। রবীন্দ্রনাথ কিছু কিছু লেখা ইংরেজিতেও লিখেছেন, যখন উনি অক্সফোর্ডে কিংবা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছেন, কথা বলেছেন, তখন উনি সে কথাগুলো ইংরেজিতে বলেছেন। কিন্তু রবীন্দ্রনাথের প্রাথমিক সমস্ত কথাগুলো কিসে লেখা? বাংলায় লেখা। রবীন্দ্রনাথ বলছিলেন যে বাঙালি ছেলেমেয়েরা যখন ইংরেজি মাধ্যমে লেখাপড়া করে তখন কি হয়, তাদের মন, তাদের বুদ্ধি
যাদের চিন্তা করবার ক্ষমতা, এগুলো কি হয় না, বিকশিত হয় না। তুমি জানো, ছোট বাচ্চারা যখন প্রথমে হাঁটতে শিখে, ধরো আমি কি করলাম, একটা বাচ্চাকে কোলে করে রাখলাম, আমি তাকে হাঁটতে দিলাম না। তুমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করো, একটা সময় পরে সেই বাচ্চাটার কখনই হাঁটতে পারবে না। কেন? কারণ হাঁটতে গিয়ে তুমি আছাড় খেয়ে পড়ে যাবে। হাঁটতে গিয়ে তুমি হোঁচট খাবে। কিন্তু হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাওয়া, হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া, এটাই হাঁটা শেখার পদ্ধতি। সাঁতার কাটতে গেলে তুমি প্রথমে কি হবে? পানি খাবা। তো কোনো কিছু শেখার সময় তোমাকে প্রথমত কি করতে হয়? নিজে শিখতে গিয়ে বেগ পেতে হয়। আমি তোমাকে আজকে, আমি যা কিছু করি, আমি যা কিছু করি, আমি কি পড়াই, আমি সেটা তোমাকে একটি বাক্য দিয়ে বলে দেবো, এবং তুমি দেখবা বাকি জীবন আমি যা কিছু পড়াই ওই একটি বাক্যে তুমি ফেরত আসো, তুমি পেয়ে যাবা। আমি তোমাকে নতুন কিছু শেখানোর পরিবর্তে আমার প্রাধান্য হচ্ছে কি করে কোনো কিছু শিখতে হয়, এটা আমি তোমাকে শেখাই। তোমাকে কি না, আমি তোমাকে কিভাবে শিখাই, যে তুমি কিভাবে কোনো কিছু শিখবে। আমি তোমাকে কি শিখাই না, আমি তোমাকে শিখাই না কি শিখবে, আমি তোমাকে শিখাই কেন শিখবে। আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছি যে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের লক্ষ্য কি। ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের লক্ষ্য হচ্ছে তোমাদেরকে ভালো মানুষ তৈরি করা। মানে ভালো মানুষ কি? যার ভেতরে শ্রদ্ধা, সহানুভূতি, মমতা, অন্য প্রাণীর প্রতি শ্রদ্ধাবোধ, পৃথিবীর প্রতি শ্রদ্ধাবোধ, এগুলা থাকে। তোমাকে একজন কম্প্যাশনেট মানুষ হতে হবে। আর কম্প্যাশনেট মানুষ হতে গেলে তুমি যদি চিন্তা করতে না শেখো, তাহলে তুমি কম্প্যাশনেট মানুষ হবে না। তোমার পক্ষে ভালো, সহানুভূতিশীল, শ্রদ্ধাশীল মানুষ হওয়া সম্ভব না যদি তুমি নিজে চিন্তা করতে না শেখো। তা আমি তোমাদেরকে খাতা কলম নিতে বলেছি এই জন্য যে তোমরা, আমি আজ পর্যন্ত তোমাদেরকে প্রথম থেকে কোন কোন বিষয়গুলো শিখিয়েছি সেগুলোর ছোট্ট একটা ম্যাপ তৈরি করার জন্য। কতগুলো কিওয়ার্ড তোমাদেরকে বললাম। খনার বচন, খনার বচনটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ মানুষের মন ভুলে যায়, আমরা ভুলে যাই। এই জন্য খনার বচন কিরকম? একদম ছোট্ট ছোট্ট বাক্য, একেবারেই ছোট বাক্য, কিন্তু জীবনের গভীর সব দর্শনগুলো কি ওই ছোট্ট ছোট্ট বাক্যের মধ্যে ঢুকানো। তা আমরা করি কি, ওই শ্লোকটা প্র্যাকটিস করতে করতে খুব সহজেই সেই জ্ঞানটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। শোনো, কোনো কিছু শেখার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা তুমি শিখেছো সেটা তুমি কাজে লাগাতে পারছো কিনা। দেখো, তোমার জীবনে, তোমার জীবনের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তোমার জীবনে, তোমার জীবনে, তোমার জীবনের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। জীবন ধারণ করার জন্য জীবিকা নির্বাহ করতে হয়, একটা জীবিকার প্রয়োজন জীবন ধারণ করার জন্য। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, কেউ লেখক হবে, কেউ সাহিত্যিক হবে। অনেকে অনেক জীবিকা নির্বাহ করবে, অনেক কাজ তুমি ধরে নেবে। কিন্তু জীবনের যে ক্ষেত্রটা, সেটা জীবিকার চাইতে অনেক বড়, অনেক বড়। জীবনের যেই মাঠ, যেই বিস্তৃতি,
জীবনটা জীবিকার চাইতে অনেক 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 বড়। এখন আমি যদি তোমাকে একটা আয়না দিয়ে বলি, আমি যদি তোমাকে একটা আয়না দিয়ে বলি যে এই তুমি এক কাজ করো তো, তুমি আকাশের দিকে তাকাবে না, তুমি আয়নার দিকে তাকাবে, আয়নার দিকে তাকিয়ে আকাশ দেখবে, দেখতে পাবে না তুমি? দেখতে পাবে তো। তুমি একটা আয়নার দিকে তাকিয়ে আকাশটাকে দেখো, তুমি আয়নার দিকে তাকিয়ে আকাশটাকে দেখতে পাবে, ট্রু। কিন্তু আকাশটা এত বিস্তৃত, এত বিস্তৃত, এত বৃহৎ, এত প্রসারিত, তুমি কি আয়নার দিকে তাকিয়ে পুরো আকাশটা দেখতে পাবে? পাবে না। আয়না হচ্ছে জীবিকা, আর আকাশটা হচ্ছে জীবন। তো আমি তোমাকে প্রতিনিয়ত তোমার ভেতরে ভয় ঢোকাচ্ছি, কি নিয়ে? জীবিকা নিয়ে। কি নিয়ে ভয় ঢোকাচ্ছি? জীবিকা নিয়ে। পড়াশোনা করছো কেন? শিখছো কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কেন যাচ্ছ? কারণ তোমাকে একটা জীবিকা নির্বাহ করতে হবে, একটা কাজ তোমাকে করতে হবে, অবশ্যই করতে হবে, একটা কাজ তোমাকে করতে হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু সেই কাজটা তুমি যদি, আকাশটাকে যদি তুমি আয়নার ভিতর দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে কি হবে? জীবনের যে পরিসরটা, জীবনের যে পরিসরটা, সেই পরিসরটা ওই আয়নার মধ্যে আবদ্ধ হয়ে যাবে এবং তুমি আকাশটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু তুমি তো আয়নার আকাশ না, তুমি তো প্রকৃত আকাশ, তুমি তো আয়নার আকাশ না। কিন্তু আমাদের পুরো শিক্ষা পদ্ধতিটা কি হয়ে গেল? আয়নার আকাশে পরিণত হলো। আয়নাতে এতটুকু। তো ওই আয়নার উপরে আমরা আবার কি শুরু করলাম? আমরা যারা শিক্ষক, আমরা যারা বাবা মা, আমরা যারা সমাজ চালাই, আমরা সেই আয়নার উপরে আবার মারামারি শুরু করে দিলাম যে আয়নাটাতে এতটুকু, আয়নাটাতে এতটুকু, সিলেবাসটা কি এতটুকু না? সিলেবাসটা এতটুকু। আমাকে আমার এক বন্ধু বলছিল যে আমার জীবনে আমি সিলেবাসের বাইরে একটা বইও পড়ি নাই। এবং এটা নিয়ে ওর বিন্দু মাত্র, বিন্দু মাত্র অনুশোচনা, আফসোস কিছু নেই। আচ্ছা, তুমি আয়না দিয়ে আকাশ দেখো বলে কি প্রকৃত আকাশ নিশ্চিহ্ন হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায় না তো। তুমি আয়না দিয়ে আকাশ দেখো ঠিকই, প্রকৃত আকাশটা কিন্তু চলে যায় না। তো তখন তোমার কি হয়? তুমি জীবিকা নির্বাহ করো, তুমি কি জীবিকা নির্বাহ করো জীবনটাকে শেষ করে দিয়ে? তুমি জীবিকা নির্বাহ করো ঠিকই, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কিন্তু সে কি করে? জীবনটাকে শ্রদ্ধা করে না, জীবনটাকে শ্রদ্ধা করে না বা জীবনটাকে দেখতে শেখে না। এই জন্য কি করে? তারা প্রতিনিয়ত ধুকে ধুকে মরে, প্রত্যেক দিন তারা মরে। কথাটা একেবারেই সাহিত্যিক কথা না, কথাটা ঘটে যাওয়া চলমান জীবনের কথা। তোমাদেরকে যখন আমি দেখি, আমি তোমাদের ভেতরে দেখি প্রচন্ড ভয়। এটা কিন্তু তোমার দোষ না, ইটস নট ইউর ফল্ট। সেই দোষটা আমার, আমাদের, আমাদের দোষ। কি বুঝতে পারছো? যখন আমি তোমাদেরকে দেখি, তোমাদের ভিতরে প্রচন্ড ভয় দেখি। এটা কিন্তু এরকম না শুধু তোমাদের মধ্যে দেখি, সব ছেলে মেয়েদের মধ্যে দেখি। ভয় কি? বিসিএসটা পাবো তো, ডাক্তার হব তো, ঢাকা মেডিকেল, বুয়েটে চান্স পাবো তো, তাই না? আচ্ছা, তোমার মন যদি ভয়ে পরিপূর্ণ থাকে, তুমি কখনোই দেখতে পাবে না। দেখো, এই কথাটা শোনো,
আমরা সবাই কিন্তু তাকাই, দেখি কয়জন? তাকানো আর দেখাটা এক না। আমরা তাকাই কিন্তু চোখ দিয়ে, আর দেখি মন দিয়ে। তুমি তাকাও কিন্তু তুমি দেখো না। তুমি তাকাও কিন্তু তুমি দেখো না, ইউ ডোন্ট। আমরা যদি দেখতাম তাহলে আমরা অন্ধের মতো, অন্ধের মতো পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতাম না। তো এরকম কথা কি শুনেছো? এরকম একটা বাংলা গান আছে যে হায়রে মানুষ, কি জানো, মানে হায়রে চোখ মানুষ থাকিতে রঙিন অন্ধ। ফানুষ। এর আগের লাইনটা মনে নাই। এই যে হায়রে মানুষ রঙিন ফানুষ, এটা না, এই কিছু একটা যে, কিন্তু লাইন আছে এরকম যে মানুষের চোখ আছে কিন্তু মানুষ অন্ধ। তাহলে কি বুঝতে পারছো আমি কি বলছি? স্যার এই যে এটা প্রবাদ বাক্য, কোনটা? মানে এমন একটা শুনছিলাম যে মানুষ বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, মানে প্রায় এরকম হ্যাঁ, কোয়ালিটির। হ্যাঁ। তো এই যে বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, এটা হচ্ছে তোমার, তুমি আমি অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাদের সাথে ডিসএগ্রি করতে শেখো। অনেক দিন আগে বলেছিলাম তোমাকে। বলেছিলাম আমাদের সাথে রেসপেক্টফুলি ডিসএগ্রি করতে শেখো, রেসপেক্টফুলি। কারণ রিজন হচ্ছে, আমার যে বন্ধুটা আমার সাথেই এখানে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে, আমার সাথেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে এখানে পড়াচ্ছে, কানাডাতে পড়াচ্ছে, আমাদের কাজই তো পড়ানো, আর কিছু না তো। তো যেখানে আমি পড়াই সেখানে তথ্য প্রযুক্তি, বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লব, এটা নিয়ে প্রচুর কাজ হয়, প্রচুর গবেষণা হয়। তোমাদেরকে আগে আমি বলেছি, তোমরা গ্রামের ছেলে মেয়ে হিসেবে, আমি অবশ্য তোমাদের অনেককে এই কথা প্রায়ই বলি যে মাঠে যাও, ফসল কিভাবে হচ্ছে তার সাথে প্রত্যক্ষভাবে জড়িত হও। আমাকে সম্প্রতি কৃষি আন্দোলন করা একজন বড় আপা, ফরিদ আপা, উনি বললেন যে আমাদের ছেলেরা যেদিন থেকে ঘড়ি পড়তে শুরু করলো সেদিন থেকে তারা কৃষি কাজ আর করতে চায় না। আমাদের ছেলেমেয়েরা যখন স্কুল কলেজ থেকে পাশ করা শুরু করলো তখন আর গোবর হাত দিয়ে ধরতে চায় না। কেন? হ্যাঁ বিপাশা বলো। স্যার আপনি বললেন যখন স্টুডেন্টরা ঘড়ি পড়তে শুরু করলো হুম, তখন আর কৃষিকাজ করতে চাইলো না, হুম, হুম। এই ঘড়ির সাথে কৃষিকাজের সম্পর্কটা কি? থ্যাংক ইউ, এই প্রশ্ন উত্তরটা তোমাকে দিই। আগে যখন আমরা ঘড়ি পড়তাম না, তখন ধরো ধান খেতে গিয়ে ধান লাগানো কিংবা কোনো কাজ করা, কাঁদা ধরতে হয় না কাজ করার জন্য। যেমন আমি ছোটবেলায়, আমার মনে আছে আমরা কি করতাম, আমি, আমার ভাই, আমার বোন, আমরা করতাম কি, বিলে চলে যেতাম। আমি জানি না তোমরা এটা কজন করেছো, আমি জানি না। বিলে গিয়ে পানি যখন একটু শুকায় আসতো, শীতকালে পানি শুকিয়ে যায় হাঁটু পরিমাণ, বা হাঁটু না, মানে পায়ের গোড়ালির উপরে একটু পানি থাকে, কাদা দিয়ে কি করতাম, আমরা বলতাম বাদ, বাদ দিতাম। একটা একটু একটু পানি বাদ দিতাম, বাদ দিয়ে আমরা ভাই বোন কি করতাম, পানি সেঁচা শুরু করতাম। পানি সেচতে সেচতে কি হতো, ধরো 2 ঘন্টা 3 ঘন্টা পরে সেখানে আমার, এখনো এইটা হচ্ছে আমার মানে খুব, আমি এগুলাকে কাজগুলা কিন্তু সহজ ছিল না। কাজটাকে কিন্তু আমি আহ, বইয়ের পাতা মনে করিনি, এগুলো আমি করে এসেছি। তো পানি একটু শুকিয়ে গেলে কি হতো, ওই যে সাদা মানে পুঁটি মাছ,
রূপালী পুঁটি মাছ, রোদ্রের আলোতে পুঁটি মাছগুলো এরকম চিকচিক চিকচিক করে, পানি যখন একটু কমে যায় তখন পুঁটি মাছগুলো এরকম পানির ভিতর থেকে পালানোর চেষ্টা করে। তারপরে হচ্ছে আহ আহ বাইম মাছ ধরা কিন্তু সহজ না, হাত থেকে পিছলে চলে যায়। তারপরে শিং মাছ ধরতে গেলে তোমার কি করতে হয়, খেয়াল করতে হয় যে কাঁটা দেবে, তাই না? কই মাছগুলো কচুরির ভিতরে লুকিয়ে থাকে, এগুলো করতে হতো, রাইট? আচ্ছা, রাতের বেলা কি করতাম, তোমার ওই যে হারিকেন নিয়ে চলে যেতাম বিলের মধ্যে। রাতের বেলা মাছ করে কিরকম, ভেসে থাকে, কিছু করে না। ওই কাঁচি দিয়ে মাছ কবজি কেটে ফেলা যায়, কিংবা ট্যাঁটা দিয়ে মাছ মারা যায়, ঠিক আছে? তো এতে কি হয়েছে, তুমি যখন মাটির উপরে হাঁটতেছো, এটা কোনো রোমান্টিক কথা না। আমরা, আমাদের সমস্যা হচ্ছে আমরা কবিতা পড়ি কিন্তু কবিতা বুঝি না, আমরা তাকাই কিন্তু দেখি না। আমরা শুনি কিন্তু বুঝি না, আমরা শুনি উত্তর দেবার জন্য। আচ্ছা, জেবা এখন কি বললো, এখন জেবার কথাগুলো বোঝার জন্য কিন্তু আমাকে জেবার জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। আমি প্রায়ই বলি যে ধরো এই একটা, ধরো এই একটা ফোন, আমি যদি বলি জেবা তুমি কি দেখছো, তুমি বলবা যে আমি, জেবা হয়তো বলবো যে আমি মানে কালো একটা ফোনের পিঠ দেখছি। আর আমি কি দেখতেছি, আমি দেখতেছি কতগুলো অ্যাপ, এটা তো ফোন। তুমি এক পিঠ দেখছো, আমি এক পিঠ দেখছি। কারণ জেবা বলছে যে স্যার যেটা ধরে আছে এটা হচ্ছে কালো একটা ফোন, এটা এরকম এরকম না, আমি বলতেছি যে জেবা হচ্ছে মানে প্রচন্ড ধরনের মিথ্যেবাদী, ও কেন বলতেছে কালো পিঠ দেখছি, কিন্তু আমি তো এখান থেকে দেখছি যে গুগল ক্যালেন্ডার আছে, জিমেল আছে। জেবা কি ভুল কথা বলেছে? ও তো ভুল বলেনি। ওর জায়গা থেকে ফোনের কালো পিঠই দেখছে, আমার জায়গা থেকে আমি কি দেখছি, গুগল ক্যালেন্ডার দেখছি, জিমেল দেখছি। তো তুমি যখন কোনো কিছু দেখো, তুমি যখন কোনো কিছু শোনো, তুমি কি আমরা কি আসলে শুনি? আমরা তো শুনি না, উই ডোন্ট। তাহলে যেটা বললাম, জীবিকা একটা ধারণ করতে হয়, কিন্তু জীবন জীবিকার চাইতে অনেক বড়। হ্যাঁ রাইসা, তুমি কি বলতে চাচ্ছ? স্যার আমি বলছিলাম যে আপনি যে প্রবাদ বাক্যের কথা বললেন না, ওটা হচ্ছে হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ। থ্যাংক ইউ রাইসা, থ্যাংক ইউ মানে সো মাচ। হ্যাঁ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতেও অন্ধ। তো চোখ থাকিতে অন্ধ কিভাবে? আমরা আমরা তাকাই কিন্তু দেখি না, আমরা তাকাই চোখ দিয়ে কিন্তু দেখতে হয় মন দিয়ে। কারণ দেখাটা হচ্ছে অনুভূতির ব্যাপার, আর তাকানোটা হচ্ছে চোখের ব্যাপার। তো যারই চোখ আছে, যারই মাংসের চোখ আছে, সেই দেখে। কিন্তু যার সংবেদনশীল মন নেই, সে কি আসলে দেখে? আমি তোমাকে অনেক দিন আগের একটা ঘটনা বলি, এবং আমি কিন্তু কাউকে ছোট করে বলছি না, এবং এটাকে আমি একেবারেই মানে কোনো দোষের কিছু দেখছি না। আমি আর আমার এক বন্ধু এরকম বসেছিলাম, তো এরকম ধরো গাছের ডালে একটা বক, বক কিন্তু অনেক সুন্দর। গ্রামে কিন্তু বক ধরাটা খুব কমন একটা প্র্যাকটিস। বকের জন্য ধান খেতে বকের ফাঁদ ফেলানো হয়। তারপরে হচ্ছে বক মারার জন্য, ছোটবেলা আমিও বক মারার জন্য চেষ্টা করেছি কিন্তু পারিনি কখনো, মানে পারলে অবশ্যই মারতাম। কিন্তু তুমি যদি আমাকে এখন বলো যে আমি আপনাকে 1,00,000 টাকা দেবো, আপনি একটা বক মারবেন, আমি বলবো যে মারবো না, আমি মারবো না। এবং আমি আমার কোনো ভাই বোনকে বক মারতে দেবো না, মানে ছোট ভাই বোনদের, বড় ভাই বোনদের তো কিছু বলতে পারবো না, যারা ছোট, মারতে দেবো না। আমি আমার ছেলে মেয়েকে বক মারতে দেবো না। বক কত সুন্দর তুমি দেখছো, হ্যাভ ইউ নোটিসড? কিন্তু আমরা যদি দেখতাম তাহলে কি বক মারতাম? এরকম কিন্তু না। আবার আবার আমি কিন্তু এই কথাটা বললাম, এই কথাটা কিন্তু আবার আমার সেই বলাটা
সামর্থ্য আছে বলে বললাম। এমন অনেক মানুষ আছে যাদের বক না মারলে পেটে ভাত যাবে না। এবং তুমি দেখবা এটা শুধুমাত্র বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই। বাংলাদেশে যখন লকডাউন হয় তখন রিক্সাটাকে উল্টে দেওয়া হয়। গাড়ি উল্টে দেওয়া হয়? প্রাইভেট কার উল্টে দেওয়া হয়? উল্টে দেওয়া হয় না তো। প্রাইভেটকে উল্টে দেওয়া হয় না। গরিব মানুষ পেটের দায়ে যখন আ তোমার একটা রুটি কিংবা একটা কলা কারো কাছ মানে চুরি করে, এটা হচ্ছে চুরি, চোর। আর আমরা যারা মানে আমি তো বড়লোক না। এই যে আমি তোমাদেরকে প্রায় এই কথাটা বলি কারণ আমি এর সাথে পরিচিত। যেমন কানাডাতে একটা আন্দোলন আছে। এই আন্দোলনের নাম হচ্ছে লুটেরা বিরোধী মঞ্চ। লুটেরা বিরোধী। কারণ কানাডাতে একটা জায়গা আছে। জায়গাটার নাম হচ্ছে বেগমপাড়া। এটাকে বেগমপাড়া কেন বলে? কারণ সাহেবেরা যারা বাংলাদেশের সবচেয়ে বড়, বড় বিখ্যাত চোর যারা, যারা হাজার, হাজার কোটি টাকা চুরি করে নিয়ে এসছে বড়, বড় ব্যাংক থেকে, তারা ক্যানাডাতে এত বড়, বড় তুমি যদি ওই এলাকায় যাও তোমার ভীষণ মন খারাপ হয়ে যাবে। কারণ এই কথাটা বলতে আমার ভয় করতেছে না এইজন্য যে এটা সবাই জানে। বেগমপাড়া সম্বন্ধে সবাই জানে। পত্র-পত্রিকা এবং কোন, কোন সাহেবেরা বা টাকা নিয়ে সেখানে বেগমপাড়া করেছেন তার হিসেবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে আছে। কারণ টাকাটা আনতে হলে তো একটা পদ্ধতি মানে তুমি তো পকেটে করে ২০,০০০ করে টাকা নিয়ে আসতে পারবা না। তাই না? তো এই জায়গায় লুটেরা বিরোধী একটা মঞ্চ আছে। এরকম একটা জায়গা আছে যার নাম হচ্ছে বেগমপাড়া। তো আমি তো কানাডায় থাকি। আমার পড়াশোনার জন্য স্কলারশিপ আছে। আমার পড়াশোনার জন্য কানাডার সরকারের কাছ থেকে আমি ফান্ড পাই। গবেষণা করার জন্য ফান্ড পাই। আমার ছেলেমেয়ে তো না খেয়ে নাই। আমার পরিবার না খেয়ে নাই। আমার মাথার উপরে ছাদ আছে। কাজেই আমি কথা বলতেই পারি যে আমি বক মারব না। কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো বক মেরেই ১ কেজি চাল কিনে খেতে হবে। আমি তাদের কি করে বলছি না। তো এই যে একটা পাখি এত সুন্দর, ওই পাখিটা কেউ দেখে সুন্দর পাখি অথবা কেউ দেখে মাংস। একই জিনিস কিন্তু। তুমি দেখো বাংলাদেশে বর্তমানে কথাটা একেবারেই তুমি বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ মানে তোমার কাছে শুনতে হয়তো ভাল লাগবে না। কিন্তু কথা সত্যি, কথা সত্যি। বাংলাদেশে যখন একটা ৩ বছর বয়সের বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়, তাকে হত্যা করা হয়। সে যে একটা মানুষ সেটাকে আমরা দেখি। যে ধর্ষণ করছে, মেরে ফেলছে সে কি দেখছে যে একটা মানুষ? সে তো মানুষ দেখছে না। কি দেখছে সে? তো তুমি তো তাকাও। তুমি তো দেখো না। তোমাকে যদি আমি জীবনটা আয়নাতে না দেখিয়ে, তোমাকে যদি আকাশের দিকে তাকিয়ে জীবনটাকে দেখতে শেখাতাম, তাহলে কিন্তু তুমি চুরি করতে না। তুমি অন্য কারো গলায় পাড়া দিতে না। তো তুমি আয়নায় আকাশ দেখতেছো বলে কি আকাশটা কি চলে গেছে? তুমি একটা জীবিকা নির্বাহ করতেছো বলে কি তুমি জীবন ধারণ করো না? তুমি জীবন ধারণ করো তো। তুমি জীবন ধারণ করো। এজন্য তুমি এরকম একটা কাজ বেছে নাও, যে কাজটা করতে তোমার কাছে বিষের মতো লাগতেছে। বিষের মতো লাগতেছে তারপরে তুমি করতেছো। তুমি কয়দিন বাঁচবা? আমি তোমাদেরকে আগে বলেছিলাম না? যে আমি যদি পারতাম তোমাদের প্রত্যেককে একটা খাটনি উপহার দিতাম তোমার টেবিলে রাখার জন্য। কেন? কারণ তোমরা মৃত্যুর কথাটা চিন্তা করো শুধু একটা রিচুয়াল এর ভিতর দিয়ে। ধর্মীয় কিছু একটা মনে করো। কিন্তু তুমি প্রতিনিয়ত ডিনায়াল এ আছো তুমি মারা যাও। তুমি যে ডিনায়াল মানে ইউ আর ইন ডিনায়াল। বিশেষ করে ছোট তোমাদের বয়সী ছেলেমেয়েরা তো মারাত্মক ডিনায়াল এ আছে। তুমি যদি ডিনায়াল এ না থাকতা তাহলে কিছুদিন পরে তোমার চেহারায় বলিরেখা, তোমার চুল পেকে গেছে, হুম? তোমার চামড়ায় ভাঁজ পড়ে গেছে। এটা নিয়ে তুমি এত দুঃখ বোধ করো, এত দুঃখ বোধ করো। কেন? কারণ তোমাকে তো দেখতে শেখাই নাই আমি। তুমি তাকাতে শিখেছো। তাকাতে শিখেছো বলে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মেখে তুমি চামড়াটা সোজা করতে মানে ফর্সা করার চেষ্টা করছো। কেন? কারণ তুমি তাকাতে শিখেছো, তুমি দেখতে শেখো নাই। তুমি যদি দেখতে শিখতে তাহলে তোমার বৃদ্ধা নানী কিংবা দাদি যখন হাসে
তার চেহারাটা যে কত সুন্দর, কত স্নিগ্ধ তুমি দেখতে পেতে। তোমাকে আমি দেখতে শিখাই নাই। আমি তোমাকে ওই যে সিলেবাস, ওই যে আয়না, ওই আয়নার ভেতর দিয়ে তোমাকে মানে বলেছি এইটাই জীবন। আয়না দিয়ে আয়নাকে আকাশ ধারণ করতে পারে না। আয়না আকাশ ধারণ করতে পারে না। তো আয়নাটা কি ছোট একটা জায়গা না? তো আয়নার ভিতরে আকাশ ধারণ করার চেষ্টা করছি, এ কারণে তোমার মনও ক্ষুদ্র থাকতেছে। তুমি এমন একটা পেশা বেছে নিচ্ছ, প্রত্যেক দিন তুমি মরতেছো। আমি তোমাকে বলেছি, আমি তোমার বাবা কিংবা আমি তোমার শিক্ষক বা আমি তোমার মানে পরিবারের মুরব্বী, আমি তোমাকে বলেছি আমি ডাক্তার, আমি অ্যাকাউন্টেন্ট, আমার ছেলে অ্যাকাউন্টেন্ট হবে। প্লেন অ্যান্ড সিম্পল। ওকে? তাহলে আমি যখন তোমাদেরকে দেখি, আমি তোমাদের ভিতরে প্রচন্ড ভয় দেখি। এটা তোমাদের দোষ না। ইট ইজ নট ইউর ফল্ট। ইট ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড ফিয়ার। যেটা তোমার করতে ইচ্ছা করে না সেটা তুমি প্রত্যেকদিন করতেছো। প্রতিদিন মরতেছো না তুমি? ইউর ডাইং এভরি ডে। কয়দিন মরবা এরকম? হাউ মেনি ডেজ উইল ইউ ডাই? কতদিন মরবা? অ্যাট ওয়ান পয়েন্টে তুমি নিজের উপরে এতটাই বীতশ্রদ্ধ হয়ে যাবা, নিজের জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণ হয়ে যাবা, তখন কি করে মানুষ, যারা এই বিতৃষ্ণাকে ধরে মানে মানতে পারে না, তারা আত্মহত্যা করে ফেলে। এই বিতৃষ্ণাকে আর সহ্য করতে পারে না, পারে না। অথবা সে প্রতিনিয়ত নিজের উপরে অত্যাচার করে বলে সে অন্যের উপর অত্যাচার করাটাকে বড় করে দেখে না। যা তোমার কাছে নাই তুমি অন্যকে দিতে পারবা? যা তোমার কাছে নাই, তোমার কাছে নাই। তুমি নিজেকে সম্মান করো না, তুমি অন্য কাউকে কিভাবে সম্মান করবা? এই কথাটা কি বুঝতে কষ্ট হচ্ছে? এই কথাটা কি বুঝতে ডিফিকাল্ট হচ্ছে? তুমি নিজেকে সম্মান না করলে তুমি কি আসলে কাউকে সম্মান করতে পারবা? কিন্তু তোমার কাছে তো নাই। ইউ ডোন্ট হ্যাভ ইট। মনে করো আমি ভিক্ষুক, আমি ভিক্ষা করছি। তোমার কাছে বললাম যে আলিফ আমাকে 5টা টাকা দাও, আমি খাবো। এখন আমাকে ইমান বলতেছে যে আমাকে 100 টাকা দেন তো। আমি কোত্থেকে দেব? আমি কোত্থেকে দেব? হাউ? যে জিনিসগুলো শেখা জীবনে ভীষণ জরুরি, যে জিনিসগুলো না শিখলে, তুমি যেমন ধরো তুমি বই পড়াটা আর বিশ্ব পড়াটা এক জিনিস না। কিন্তু বই পড়াটা না শিখলে তুমি বিশ্ব পড়াটা শেখার ক্ষেত্রে আরো যারা বিশ্ব পড়েছেন তাদের বইগুলো তুমি পড়তে পারবে না। প্রসেসটা মেকানিক্যাল। তো তোমাদেরকে প্রথমে যখন বলেছিলাম যে ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের কাজ হচ্ছে তোমাদেরকে কম্প্যাশনেট এবং কম্পিটেন্ট গ্লোবাল সিটিজেন করে তৈরি করা। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি যদি পারতাম তোমাদের প্রত্যেক একটা খাটনি উপহার দিতাম, তাহলে মৃত্যু যে কতটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে। পৃথিবীতে তোমার মতো ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত মরছে। আমি 5 তারিখে ফিলিস্তিনের একজন নারী সাংবাদিকের সাথে কথা বলবো গাজার পরিস্থিতি নিয়ে। যে কোনো দিন ওদের শেষ দিন হতে পারে, যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। তুমি যদি আমার ফেসবুকের ওয়ালে যাও, অনেক দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ফিলিস্তিনে একটা 10 বছর বয়সী ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে বলতেছে যে আমি ক্লান্ত, মৃত্যু দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি কি করব? আমার তো যুদ্ধ থামাবার ক্ষমতা নেই। এই যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, এখানে তোমার বোমা বিস্ফোরিত হচ্ছে, বাতাসে ধোঁয়ায় ধুলিতে, মানে তুমি দম নিতে পারতেছো না। একটা গবেষণা দেখা গেছে যে ফিলিস্তিনের 56% ছেলে মেয়ে তারা বেঁচেই থাকতে চায় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড?
তো তুমি যে স্কুল কলেজে লেখাপড়া করছো, তোমাকে বড় করতেছি, তুমি কি তোমার জীবনকে দেখা শিখতেছো না তো? যখন তুমি জীবনকে দেখা শিখবা না, তোমার আশেপাশের যে মানুষগুলা জীবিত তাদেরকে তুমি মেরে ফেলবা। আমার কথাটা বুঝো কিন্তু, এই কথাটা না বুঝলে আমি আবারও বলতেছি। তুমি যদি আয়নার দিকে তাকিয়ে পুরো আকাশটা দেখার চেষ্টা করো, একটা শিশু জন্মানোর পরে কিন্তু আয়নায় আকাশ দেখে না, সে কিন্তু প্রকৃত অর্থেই আকাশের দিকে তাকায়। একটা শিশু যখন প্রশ্ন করে, সে কি সিলেবাসের মধ্যে প্রশ্ন করে? করে না তো। তো কিন্তু তোমার জানা তো আয়নার মধ্যে সীমাবদ্ধ। দ্যাটস ইট। এখন আমার জানাটা যদি আয়নার মধ্যে সীমাবদ্ধই হয়, আমি যদি আয়নার ভেতরের দেখা আকাশটাকে যদি আমার কেন্দ্র হয়, আর যদি একটা শিশু আমাকে প্রশ্ন করে প্রকৃত আকাশের দিকে তাকিয়ে, তখন আমি ভয় পেয়ে যাবো না? কারণ আমি তো প্রকৃত আকাশটা জানি না। আমি জানি না। তখন আমি কি করব? প্রকৃত আকাশ নিয়ে কেউ প্রশ্ন করলেই তাকে আমি মেরে ফেলবো। মেরে ফেলবো কিভাবে? যে তার ঘাড়টাকে ভেঙে ফেলবো। মানে আকাশের দিকে তাকাতে ঘাড় করতে হয় না? একেবারে ঘাড় ভেঙে তাকে আয়নার দিকে মানে চোখ নিয়ে আসবো। আমরা কি এটাই করি না? স্কুল, কলেজ, সমাজ এই কাজটা করি না? আমার কথাগুলোকে বুঝতে কঠিন লাগতেছে? তো একটা শিশু আকাশের দিকে তাকাইলো। তুমি তারে কি করলা? একেবারে ঘাড় ভেঙে যে আয়নার দিকে তাকা। তো যখন তুমি আয়নার দিকে তাকাও, তুমি আকাশের বিস্তৃতি বোঝো না। তোমার আশেপাশে যারা আকাশের দিকে তাকায়, তাদের ঘাড় তুমি ভেঙে ফেলো। তুমি কি এর বাইরে? এখন তুমি বলবা, আমি তো আমার তো আমি তো আ আম বাবা-মা হই নাই। আমি তো মাত্র ক্লাস 10 এ পড়ি। আমি কিভাবে অন্য কারো ঘাড় ভাঙি? হ্যাঁ, তুমিই অন্য কারো ঘাড় ভাঙো। কিভাবে? এমন কোন প্রাণী আছে যা আকাশের নিচে থাকে না? এমন কোন প্রাণী নাই যা আকাশের নিচে থাকে না। তুমি আকাশের নিচেই থাকো। তার মানে তুমি যে আকাশের নিচে থাকো, আমি সে একই আকাশের নিচে থাকি। কিন্তু আয়নায় দেখা আকাশটা সবার জন্যই আলাদা না? সবার জন্য আলাদা। আমি আয়নাটা এভাবে ঘুরাচ্ছি এরকমের মানে বুঝতে পারছো? তো সবাই নিজের আয়না নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে? এখন ধরো আমার আয়নাটা এভাবে করা, আমি পিছনে ধরো এই যে আমি সহজ উদাহরণ দেখাই। ক্যামেরার সাথে আয়নার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। খুব সুন্দর একটা সম্পর্ক আছে। আমার আয়নায় তুমি কি দেখতেছো? এই ২ টা ফ্রেম। ঠিক আছে? আমি ধরো এই আম উম আলিফের পিছনে কতগুলো বই দেখছি। অনন্যার পিছনে একটা সুন্দর একটা ফার্নিচারের হয়তো খাটের কিছু একটা দেখছি। তারপরে এই আম নিশাতের আম পিছনে দেখছি যে একটা মানে বেডের স্ট্যান্ড দেখতে পাচ্ছি। মানে একেকজনের একেক রকম, তাই না? তো আমি তখন কি বলবো? আরে নিশাতের আয়নাটা কি জঘন্য! পিছনে খাটের স্ট্যান্ড। এই মানে কি বলে শিফানের আয়নাটা কি জঘন্য! পিছনে এরকম সবুজ রং। তখন কি আসলে আমি নিশাতকে কিংবা শিফানকে আসলেই সম্মান করতে পারবো? ওদের প্রতি সহানুভূতি, মনুষ্যত্ব, শ্রদ্ধা, মমতা দেখাতে পারবো? পারব না তো। কিন্তু নিশাত, শিফান আমি কিন্তু সব এক আকাশেরই নিচে। তো তুমি যখন নিজের আয়নাটা সাথে নিয়ে ঘুরে বেড়াও, তোমার আয়নাটা তো ক্ষুদ্র রে বাবা। তোমার আয়নাটা খুব ক্ষুদ্র, ছোট্ট একটা জিনিস, খুব ছোট্ট একটা জিনিস। তোমার আয়নায় যদি ফ্রেম না থাকে, আমার আয়নাতে খালি ফ্রেম দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না তো। তখন আমি সবাইকে বলছি যে, "এরা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এরা ইংরেজিতে কথা বলতে পারে না, এরা স্যুট টাই পরে না। আমার দেখো পিছনে একেবারে রুচিশীল ছবি দেয়া আছে, একদম সাজানো। কিন্তু এটা তো ভন্ডামি, এটা কিন্তু ভন্ডামি। আমি যেটা করেছি এটা ভন্ডামি। আমি জানি আমাকে পড়াতে হয়, আমি জানি আমাকে পড়তে হয়। সবই তো আমাকে ক্যামেরায় করতে হয়। এজন্য দোকান থেকে গিয়ে
দুটো এরকম ফ্রেম কিনে নিয়ে এসেছি এবং দেখো একটার পর একটা কিন্তু কর্নার করে অ্যাঙ্গেল দিয়ে বসানো। এটা কি ভন্ডামো না? তুমি বুঝতে পারতেছো? আমি তোমার সাথে যখন বাংলা কথা বলছি, বইয়ের বাংলা বলছি, এটা কি ভন্ডামো না? আমি কি বইয়ের বাংলা শিখেছি যখন আমি মায়ের পেট থেকে পড়েছি? এই জন্য আমি আমার ভাই বোনদেরকে কথা বলতাম। ধরো আমার কোনো ভাই হয়তো বড় কোনো চাকরি করে, তা আমি তাদেরকে বলি যে দেখেন, আপনার সন্তানকে মানুষ হিসেবে বড় করেন। ধরো আমার যদি আমি আমার ছেলেকে বড় করি যে তুই তো প্রফেসরের ছেলে, তাহলে কি অহংকার নিয়ে বড় হবে না? তা আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করে বড় করি, নাকি চেয়ারম্যানের ছেলে, প্রিন্সিপালের ছেলে, মেম্বারের ছেলে, তারপরে হচ্ছে চৌধুরী বংশের মেয়ে, খান বংশের মেয়ে, এগুলো করে বড় করি না? দেখো, আমি তোমাকে যেটা শেখাই সেটা হচ্ছে তুমি কিভাবে শিখবে এবং কেন শিখবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, একটা আকাশ আছে যে আকাশটা আয়নার মধ্যে ধরা যায় না। জীবিকা আমাদের নির্বাহ করতে হয়, একটা জীবিকা আমাদেরকে বেছে নিতে হয়, কিন্তু জীবনটা জীবিকার চাইতে অনেক বড়, অনেক বিস্তৃত। আমি যখন তোমাদেরকে পড়াই, তোমাদের ভেতরে আমি একেবারে ভয়ের ছায়া দেখি, তোমরা প্রচন্ড ভীত। আর এই ভয়টা হচ্ছে সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সাংস্কৃতিকভাবে তৈরি করা হয়। একটা সাপ যখন কাউকে ছোবল মারে, কেন ছোবল মারে জানো? কারণ সাপটা ভয় পায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে। সাপ যখন এমনি হেঁটে যায় আর যখন ফনা তোলে, পার্থক্য কি? তুমি যদি জীববিজ্ঞান পড়ো তাহলে বুঝতে পারবা। প্রকৃতিতে যখনই কোনো প্রাণী ভয় পায়, সে প্রাণীটা কি করে? নিজেকে এরকম বড় করে দেখায়। সাপটা তো ছোট, সাপটা যেরকম এরকম ফনাটা তোলে না কেন? কারণ সামনের যে প্রাণীটা, সেই প্রাণীটা যেন ভয় পায় থাকে, এই জন্য তো ফনা তোলে না? যে কোনো মুহূর্তে যখন তুমি তোমার শ্রেষ্ঠত্বের দাবি করো, যে কোনো মুহূর্তে, সেটা হোক তুমি ভালো ছবি আঁকো, তুমি চৌধুরী বংশের মেয়ে, তুমি মানে কি বলে বাংলাদেশে স্ট্যান্ড করেছো, তুমি জিপিএ 5 পেয়েছো, যে কোনো কারণে যখন তুমি নিজেকে বড় করে উপস্থাপন করো, কেন? তোমার ভেতরে ভয়ের কারণে। সাপ যেরকম ভয়ে অন্য মানুষকে, অন্য একটা প্রাণীকে দংশন করে, তার বিষটাকে ছেড়ে দেয়, আমরা মানুষও ঠিক একইভাবে সাপের মতো আচরণ করি। প্রতিনিয়ত সাপের মতো আচরণ করি, প্রতিনিয়ত। প্রতিনিয়ত আমার পৃথিবী, আমার সম্মান, আমার মানে আমি মানে এই যে আমি করতেছি, যখন তুমি আমি করবা তখন তুমি একাকিত্বে ভুগবা না? আমিতে কি আমরা আছে? আমিতে তো আমরা নাই। কিন্তু তুমি যারা মনোবিজ্ঞানী, যারা সমাজবিজ্ঞানী, যারা জীববিজ্ঞানী, তাদেরকে জিজ্ঞেস করো যে মানুষ যখন মনে করে, আমি এরকম হাজার হাজার ছেলে মেয়েকে পড়িয়েছি যারা ভীষণ মেধাবী, কিন্তু তারা ভীষণ একাকিত্বে ভোগে, তারা অন্য কাউকে বিশ্বাস করতে পারে না, কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না। মায়া অ্যাঞ্জেলো বলে একজন আফ্রিকান আমেরিকান কবি ছিলেন, দার্শনিক ছিলেন, ভীষণ বড়, মানে মায়া অ্যাঞ্জেলোর কবিতা যদি তুমি পড়ো তোমার মাথা ঘুরে যাবে। উনি স্কুল কলেজে পড়েন নাই, লেখাপড়া করেন নাই, জীবনটা ওনার জন্য এতটাই দুর্বিষহ ছিল। মায়া অ্যাঞ্জেলো মায়া অ্যাঞ্জেলো তার ছেলেকে
উপদেশ দিয়েছিল। তার ছেলে এসে তাকে বলছিল যে, মা, আমি কিভাবে বন্ধু তৈরি করব? মায়া আঞ্জেলো তার ছেলেকে উপদেশ দিয়েছিল এবং জীবনের শ্রেষ্ঠ একটা উপদেশ, আগে শেখো কিভাবে বন্ধু হতে হয়। তোমরা সবাই বন্ধু চাও, কিন্তু বন্ধু হতে হয় কিভাবে সেটা তোমাদেরকে আমরা শেখাই না। তোমরা সবাই মমতা, স্নেহ, ভালোবাসা চাও, কিন্তু কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমরা শিখাই না তোমাদেরকে। কেন? বোঝো, বোঝো কিন্তু, বোঝো। কিভাবে? জন্মের পরে তুমি এতটাই অসহায়, তুমি যদি একদিন তোমার বাবা-মায়ের অকৃত্রিম নিঃশর্ত ভালোবাসা না পাও, তুমি বাঁচতে পারবে না। একটা বাচ্চা একদিন তাকে যদি তার বড়রা দেখে না রাখে, সে কি বেঁচে থাকতে পারবে? একদিন, জাস্ট একদিন পারবে না। জন্মের পরে একটা মানুষ কতটা মানে অসহায় হয়, বুঝতে পারছো? এরকম একটা মানে মানে একটা কিরকম একটা মাংসের পুটলির মতো, মানে মাথা উঁচু করতে পারে না সে, মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। ইভেন আরো চিন্তা করে দেখো, যখন তুমি কথা বলতে পারতে না, তখন তোমার মাকে কত কষ্ট করতে হয়েছে। তুমি কথা বলতে পারছো না, কিন্তু তোমার কি কষ্ট হচ্ছে তোমার মাকে বুঝে নিতে হয়েছে। ক্যান ইউ ইমাজিন? তো তুমি জন্মের পর থেকে এরকম মমতা, স্নেহ, ভালোবাসা তুমি পেয়েছো। বিষয়টা কি জানো? পৃথিবীতে মানুষ যত ধরনের নেশায় আসক্ত হয়, এর চাইতে বড় কোনো নেশা নাই। যেরকম মানুষ নেশায় বিভ্রম হয়ে যায় না, একজন একজন তোমার উন্মত্ত মানুষ কিংবা মাতাল মানুষ, সে বুঝতে পারে না। তো তুমি তো ছোটবেলা থেকে আদর, স্নেহ, মমতা পেয়েছো, কিন্তু দাওনি তো তুমি। তুমি দাওনি, ইউ হ্যাভেন্ট। তো তুমি কি করতেছো? গায়ে মাংসে বড় হচ্ছ, কিন্তু মনে তুমি এতটুকুই আছো, মনে বড় হও নাই। ছোটবেলায় মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এখন তুমি বড় হয়েছো, এখন পর্যন্ত আমার মাছের মাথাটা কই, আমার মাছের মাথাটা দিলা না কেন? আরে গাধা, আরে আহাম্মক, নিজের মাছের মাথাটা তুমি অন্য কাউকে দিয়ে দাও। তুমি তো বড় হও নাই, তুমি তো বড় হও নাই। এই জন্য দেখবা বিশেষ করে ছেলেরা এর মূর্খের মতো, মানে মানে ছেলেদের মধ্যে এই প্রবণতা আছে, প্রচন্ড এই ধরনের প্রবণতা আছে। ছেলেরা এরকম একটা কথা বলে যে আম, মানে ছেলেরা বলে কি যে ছেলেরা এরকম একটা বউ খোঁজে যে হচ্ছে মায়ের মতো। বিষয়টা কি জানো? কারণ ছেলেরা বড় হয়, কিছু করে না তো, কিছু করে না, আর মারাও করে কি, ছেলেদেরকে ভালোবাসে। ছেলেরা এক গ্লাস পানি ভরে খায় না, ঘর পরিষ্কার করে না, ঘরে কাজ করে না, কিচ্ছু করে না। তো সে কি সাপের মতো না? সাপের মতো তো, সাপের মতো। এখন আরেকটা মানুষের সাথে ঘর করছে, এখন সেই মানুষটা তারে রান্না করে দিলে, কেন মা যেরকম সবকিছু করে দিত, তখন আমরা ছেলেরা কিন্তু খুব চালাক, খুব চালাক। বেশি অধিকাংশ কবিদের সংখ্যা কি ছেলেদের সংখ্যা বেশি না? ছেলেদের সংখ্যা কিন্তু কবি মানে কবিদের সংখ্যা বেশি। হ্যাঁ, তো তখন আমরা করি কি, আমাদের এই ভণ্ডামি, আমরা করি কি, তখন আমরা বলি যে না, আসলে ছেলেরা এরকম স্ত্রী চায় যে স্ত্রীর মধ্যে একটা মাকে খুঁজে চায়, বুঝলে, এরকম আর কি। কিরকম মানে কত বড় ভণ্ড, মানে কত বড় মিথ্যাবাদী, মানে কত বড় মূর্খ, মানে কত বড় সাপ। কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো তুমি চিন্তা করতে শিখলা রে কই বাবা? তুমি তো যে কি বললাম যে সাপ যেরকম এরকম এমনি হেঁটে বেড়ায়, ভয় পেলে এরকম ফনা ধরে, না, পরবর্তী কি করে, ছোবল দেয় না?
ঠিক আমরাও ওরকম আমাদের ভেতরে ভয়ের কারণে এরকম ফনা ধরি। কি ফনা ধরি? আমি চেয়ারম্যানের ছেলে, আমি চৌধুরী বংশের মেয়ে, ধরি না ফনা? ধরি তো, ফনা ধরি। এবং ফনা ধরার পরবর্তী কাজটা কি? আমরা ছোবল মারি। প্রথমে ফনা ধরি, পরে ছোবল মারি। আমার কাজ হচ্ছে তোমাদের ঘাড়টাকে, তোমরা যে ঘাড় নিচু করে আয়নার দিকে তাকায় আসো, তোমাদের ঘাড়টাকে বোঝায় যে উপরের দিকে তাকাও। আকাশটা অনেক বড়, জীবনটা অনেক বড়। এবং খাটনি না থাকলে একটা খাটনির ছবি অনলাইনে যাবা, অনলাইনে গিয়ে একটা মানে ওই যে লাশের খাটনি সার্চ করবা, যে মানে মসজিদ এন্ড খাটনি, দেখবো যে বিভিন্ন জায়গায় খাটনি আছে। ওই যে সেদিন আমাকে নাজমুল একটা খাটনি দেখাইছিল, মসজিদ থেকে খাটনি দেখাইছিল। ওই খাটনি একটা ছবি নিবা, ছবি নিয়ে ওই ছবিটাকে তোমার কম্পিউটারের স্ক্রিন করে রাখবা। ওই যে কি বলে, কি স্ক্রিন আছে না একটা, স্ক্রিন করে রাখবা, অথবা ফোনের তোমার এই যে হোম স্ক্রিনের পিছনে খাটনি দিয়ে রাখবা। ওয়ালপেপার, হ্যাঁ এটাকে ওয়ালপেপার বলে, ওয়ালপেপার দিয়ে রাখবা। তাহলে কি হবে, তোমার ভেতরে এই ফনা ধরার প্রবণতাটা থাকবে না। এই যে বললাম যে আমরা জন্মের পরে এতটা হোপলেস, কি আমরা ভালোবাসা পেতে অভ্যস্ত, মায়া মমতা স্নেহ পেতে অভ্যস্ত, কিন্তু দিতে গেলে কি ত্যাগ করতে হয় না? তো মায়া অ্যাঞ্জেলোর ছেলে যখন মায়া অ্যাঞ্জেলোকে বলেছিল আমার তো বন্ধু নাই, তো মায়া অ্যাঞ্জেলো ছেলেকে বলেছিল আগে বন্ধু হতে শেখো। তুমি আয়নার দিকে তাকায়া যদি আকাশ দেখো, তাহলে কি বুঝতে পারবা যে তুমি আর আমি একই আকাশের নিচে? তুমি যদি আয়নার দিকে তাকায় আকাশ দেখো, দেখো যে তোমার এই জিমামের আয়নার পিছনে সোফা, আর আলিফের আয়নার পিছনে হচ্ছে বুকশেলফ, আর আমার আয়নার পিছনে ছবি, তখন তো আমরা মারামারি করবোই। তুমি যদি বুঝতা যে আমরা সবাই একই আয়নার নিচে, একই আকাশের নিচে, তাহলে কিন্তু মারামারি করতে না। তাহলে কিন্তু বলতো না যে ও পশ্চিম পাড়ার, এ উত্তর পাড়ার, এ রোহিঙ্গা, এ হচ্ছে অরোহিঙ্গা, এ হচ্ছে গিয়া মানে কি বলে আম মার্কায় ভোট দিছে, আরেকজন হচ্ছে গিয়ে তোমার কলা মার্কায় ভোট দিছে। মারামারি করো না? করি তো আমরা, করি না? মারামারি করি তো আমরা, উই ডু। আমার একটা ঘটনা খুব মনে পড়ে, অনেকদিন আগে। তখন আমি মাত্র আমেরিকা থেকে ফিরেছি, গ্রামে গেছি। আমার আপন চাস্তো ভাই আমার সাথে কথা বলছে, আমার কিন্তু বড় বয়সে, অনেক বড়। ছোটবেলা থেকে তাকে আমি ভাই ভাই বলে, মানে আমাদের এলাকায় আমরা কি বলি, মাইজা ভাই, কুটি ভাই, এরা বলি না, আমাদের আঞ্চলিক ভাষায় এরা বলি, তাই না? তা আমার বড় ভাই, তার সাথে অনেকদিন আমার দেখা হয়নি, আমার সাথে কথা বলছেন, আমাকে বলছেন হ্যাঁ আপনি ভালো আছেন। বললাম ইউসুফ ভাই, আপনি আমাকে আপনি কইছেন কে? কয় না, এখন আপনার, আপনি তো অনেক বড় মানুষ হয়ে গেছেন। আমি কি বড় মানুষ হয়ে গেছি মানে? আমার কি শিং জ্বালাইছে, যেটা পাহা গজাইছে, হাত চারখানা হয়ে গেছে, চারখানা হয়ে গেছে আমার পাত, হয় নাই তো? এখন আমার দুটো হাত, এখন আমার দুটো চোখ, এখন আমি পায়েই হাঁটি, সেম, কিছুই হয়নি, নাথিং, নাথিং। তুমি যদি একটা খাটনির দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারো যে তুমি কিছুই না, ইউ আর নাথিং। তাহলে তুমি ফনা তুলবা না, তাহলে তুমি ফনা তুলবা না। আর তুমি যদি ওই তুমি যে নাথিং এটা না বোঝো, তাহলে তুমি কি করবা? আমি একটা নদীর পাড়ে যায় সারি ছবি তুললাম নৌকা বাতি বাতি, এই যে বা আমার ছবি লাইক দিল না, আমি মনের দুঃখে কি সিক্কের পারতেছি। একটু পর পর দেখতেছি এই যে বা কি আমার ফোনে লাইক দিছে, এই মানে আমার ফটোতে লাইক দিছে, দেয় নাই। আমি জেবার উপরে মুখ ফুলায় আছি, এই জেবা তুই তো আমার ছবিতে লাইক দিস না। আচ্ছা, জেবা আমার ব্যাপারে কেয়ার করে কি করে না সেটা কি লাইক দিয়ে প্রকাশিত হয়? এই জন্য তোমাদেরকে হাত জোর করে বলি যে দয়া করে ফেসবুক ফ্রেন্ড বানায়ও না।
বুঝিসাও? ফেসবুক ফ্রেন্ড তোমার ফ্রেন্ড না। তোমার যে ৫,০০০ বন্ধু আছে ফেসবুক, মার্ক জাকারবার্গের টাকা কি মানে কম আছে? তোমার কি বাড়া দেওয়া লাগবে টাকা? জাকারবার্গের প্রচুর টাকা পয়সা আছে। তোমার টাকা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তুমি ৫টা বন্ধু বানাও, ৫টা বন্ধু। ৫,০০০ লাগবে না। কিন্তু প্রকৃত বন্ধুত্ব করো। আর প্রকৃত বন্ধুত্বের জন্য আগে বন্ধু হওয়া শেখো। কমপ্লেইন করো না যে আমার তো কোনো বন্ধু নাই। তুমি অন্য কাউকে স্বার্থপর বলার আগে নিজেকে প্রশ্ন করো, আজ পর্যন্ত তুমি পৃথিবীর কোন কোন ক্ষেত্রে তুমি নিঃস্বার্থ হয়েছো? যদি বুকে হাত রেখে সত্যি করে কথাটা জিজ্ঞেস করো, নিজের দিকে তাকায় বুঝতে পারবে যে তুমি কত বড় স্বার্থপর, তুমি যে কত বড় আত্মকেন্দ্রিক। তুমি যে তোমার মহাবিশ্বের কেন্দ্রে তুমি যখন বুঝতে পারবা, তখন ভাল লাগবে না। তখন বলবো যে না 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 না, এটা আসলে আমি না, এটা তমালিকা করে, এটা খালিদ করে, এটা আলিফ করে, কিন্তু আমি আসলে ওরকম না। আমি আসলে এই যে একটা লোক, এই একটা লোক আমি পড়ি কি, যখন পড়ি না তখন এরকম মার্কার দিয়ে রাখি, যে মার্কার, যে কোন পাতায় কি পড়ছি। আমি জানি না তুমি বুঝো কিনা, যে এ দেখছো যে মার্কার দিয়ে রাখা, এই যে মার্কার দেখছো, মার্কার দেয়া কেন? তো এই মানুষটা, এই যে মানুষটা, এর নাম হচ্ছে দস্তয়েভস্কি। দস্তয়েভস্কি দস্তয়েভস্কি আমাদেরকে সাবধান করে গেছে। বলেছে আমরা নিজেদেরকে যে মিথ্যে কথাটা বলি, কিছুদিন পরে সেই মিথ্যে কথাটা আমরা বিশ্বাস করতে আরম্ভ করি। নিজেরাই বুঝি না কোনটা মিথ্যে আর কোনটা সত্যি। তুমি নিজেকে যে মিথ্যে কথাগুলো বলো, যে না না না, মানে তনু হচ্ছে স্বার্থপর, আমি না। অনন্যা খালি নিজের ইন্টারেস্ট দেখে, আমি না। এরকম নিশাত, আমি না। বুঝতে পারছো? নিজেকে প্রশ্ন করে দেখো যে আজ পর্যন্ত তুমি কোন কোন কাজ নিঃস্বার্থভাবে করেছো। কোনো কিছু পাওয়ার আশা করো নাই, ফেসবুকে লাইক পাওয়ার আশা করো নাই, টাকা আশা করো নাই, তোমাকে কেউ ভোট দিবে আশা করো নাই। এবং আজ পর্যন্ত আমি তোমাদেরকে কথাটা বারবার বলি, আজ পর্যন্ত এরকম অনেকজন মানুষের কাছ থেকে, আমি গ্রাম থেকে এই কথাটা শুনেছি, আমার গ্রামের মানুষটির কাছে শুনেছি, যে এই যে আমি গ্রামের ছেলেমেয়েদেরকে পড়াই, আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য কি সেটা আমি তোমাকে বলি। আমি আর তুমি একই আকাশের নিচে থাকি। তোমার অমঙ্গলটাই আমার অমঙ্গল। তুমি ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। এটাই সত্যি কথা, এইটাই সত্যি কথা। এটা যদি তুমি বুঝতে পারতা, তাহলে খালি নিজের ভালো খুঁজে বেড়াইতে না। আমি যে স্কুল থেকে পাশ করছি সেই স্কুলের বয়স ১০০ বছর। তোমরা যারা যারা সাতবাড়িয়া স্কুলে পড়ো, খুঁজে বার করো যে ওই স্কুল থেকে আজ পর্যন্ত পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়া কয়টা মানুষ আছে। তার মানে কি, যেটা আমার সম্বন্ধে না কিন্তু, বাই দ্য ওয়ে, ইটস নট অ্যাবাউট মি। আবার মনে করো না যে এই বেটা তো মারাত্মক অহংকারী, এই বেটা কানাডা থেকে কথা বলতেছে, কি হয়ে গেছে। আমি ওটা নিয়ে কনসার্ন না। আমি কনসার্ন হচ্ছে, আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলে প্রত্যেক বছর ছেলেমেয়েরা অক্সফোর্ড, হার্ভার্ড, প্রিন্সটন যাচ্ছে, প্রত্যেক বছর। তো আমি যে স্কুল থেকে পাশ করেছি সেই স্কুলের ১০০ বছর বয়স। তার মানে কি আমাদের ছেলে মেয়েদের মেধা নাই? সমস্যাটা কোন জায়গায়? হোয়ার ইজ দ্য প্রবলেম? তাহলে কি বুঝতে পারতেছো তোমার স্বার্থটাই আমার স্বার্থ, তোমার মঙ্গলটাই আমার মঙ্গল? কিন্তু বুঝতে পারতেছো? আর ইউ আন্ডারস্ট্যান্ডিং ইট? কারণ কালকে আমি মরে গেলে আমার খাটনিটা তুমি কাঁধে করবা। কাজে তোমার কাঁধটাকে যদি আজকে আমি শক্ত করি, কালকে আমি তোমার কাঁধে উঠে কবরে যেতে পারবো। এটা কিন্তু ধর্মীয় কথা না। চোখ খুলে দেখো, তাকায়ও না, দেখো দেখো, তাকায়ও না, দেখো।
ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার কাঁধকে আমার শক্ত করতে হবে না? তো মানে তো আমি সম্প্রতি কিছুদিন আগে আমাকে আমার পরিচিত একজন মানুষ, আমার ঘনিষ্ঠ মানুষ আমাকে বলতেছে, "এই তুই পড়াইস এইগুলা হচ্ছে কি তুই রাজনীতি করবি। ভবিষ্যৎ আসিস আরে দেশে চেয়ারম্যান ইলেকশন দাঁড়াবি, এমপি ইলেকশন দাঁড়াবি।" আমি কি ভাই বিশ্বাস কর আমার এরকম কোনো ইচ্ছে নাই। এ কথা আমি শুনি এবং যারা বলে তারা কিন্তু আমাকে চেনে, ছোটবেলা থেকে দেখছে। তা বলে যে কোনদিন ইলেকশনে দাঁড়াবে। এই আরকি। তো ব্যাপারটা হচ্ছে আমার উদ্দেশ্য তোমাকে বলা যে আকাশটা আয়নার মধ্যে আটকানো যায় না। তোমাকে শেখানো। তোমাদের প্রত্যেককে বুঝতে হবে তুমি আকাশ। তোমাকে আয়নার মধ্যে যখন আমি বাঁধতেছি তখন তুমি ছটফট করতেছো। আকাশটা তো আয়নার তুলনায় অনেক বড়। তুমি কি আয়নার ভেতরে সাফার করতেছো না? আমাকে একজন বলো তো যে না আমি আয়নার বাইরে। বলো যে আমি আয়নার মধ্যে আবদ্ধ না। You are stuck there. তো আমি যখন তোমাদেরকে কোনো কিছু পড়াই, আমি যেটা তোমাদের যে কথাটা বলতে শুরু করেছিলাম, শেখার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে শেখানো। যে কথাগুলো তোমরা শোনো, সেই মুহূর্তে বোঝো, পরে কথাগুলোকে আমাদের ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে। ফাইনম্যান যেটা করে শিখতে বলেছেন, কোনো কিছু তুমি পড়ো বা শোনো, তারপরে সেটাকে তুমি চোখ বন্ধ করে তুমি নিজে কি লিখতে পারো, এটা লেখো। লিখলে মেমোরিটা পার্মানেন্ট হয়। তারপরে ধরো তোমার ছাত্র নাই। বাড়িতে বেড়াল আছে না? বেড়ালটার সামনে উঠে, "এই শোন, তোরে আমি পড়াচ্ছি।" তো এটা হচ্ছে খুঁজে বের করো। মানে কেউ তোমার কথাগুলো শুনবে, খুঁজে বের করো। ফাইন্ড আউট। কেউ না থাকলে বাপেরে ধরো, মারে ধরো, "এই বসো। আমি এই জিনিস বুঝছি, বুঝছো? শুনতে না চাইলে, আরে শুনবা না মানে? তুমি আমার জন্মদাতা বাবা-মা। জন্ম দিছে কথা শুনবা না মানে? ব্যাস। আর কেউ ছাত্রছাত্রী না হোক, তোমার বাপ-মাকে তোমার ছাত্রছাত্রী হইতেই হবে। জোর করে ছাত্র বানায় ফেলবা। আর যদি বাপ-মা না শোনে তাহলে বলবা ফোন মানে মেসেজ দিবা, "এই নাভিন, এই নব, এই অনলাইন আসো।" হ্যাঁ, তোমাকে আজকে হইছে কি? তুমিও শিখছো, নাভিনও শিখছে। নাভিন, তুমি কি বুঝতেছো? আমি তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করতেছি। যা কিছু শেখো সেটা শেখানোর চেষ্টা করো। আদারওয়াইজ শেখানোর চেষ্টা করলেই সেটা তোমার অংশ হয়ে যাবে। জ্ঞান অর্জন করার চাইতে জ্ঞানটাকে জীবনে প্রয়োগ করাটা গুরুত্বপূর্ণ। ফাইন্ড আউট স্টুডেন্টস। আদারওয়াইজ শেখাটা পার্মানেন্ট হবে না। হ্যাঁ, ইমান তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ? স্যার জিজ্ঞেস করতে চাইছিলাম একটা মিথ্যা কথারে কতবার বললে যে ওইটা সত্যতে পরিণত হয়? মিথ্যারে একটা সময় আপনি বারবার বলতে থাকলে কিন্তু এটা সত্যতেই পরিণত হয় বা মানুষের মস্তিষ্কে ঢুইকা যায় যে হুম, না এটা সত্য, নয়তো হ্যাঁ, বারবার বলতো না। হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি তোমাকে প্রতিনিয়ত তোমাকে মিথ্যা কথা বলি যে তুমি বাংলাদেশী, তুমি বাংলাদেশী, তুমি বাংলাদেশী, এট ওয়ান পয়েন্টে তুমি বিশ্বাস করতে শুরু করবে বাংলাদেশী। তুমি বাংলাদেশী মানে হচ্ছে তুমি রোহিঙ্গাদের থেকে আলাদা। তুমি আয়নায় আকাশ দেখার চেষ্টা করতেছো। কিন্তু তুমি যদি আমি বাংলাদেশী না বললে যদি শেখো যে আমি মানুষ, তখন বুঝবা তুমি আর রোহিঙ্গারা এক আকাশের নিচে। তুমি বুঝতে পারবা তুমি এবং অন্য ধর্মের মানুষ এক আকাশের নিচেই। ছেলে মানুষ এবং মেয়ে মানুষ এক আকাশের নিচে, বুঝতে পারবা। বুঝতে পারবা। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট দেন। সো ঘড়ি পরার ব্যাপারটা যেটা বলছিলেন যে ফার্স্টে বললেন না যে যেদিন থেকে আমাদের ছেলেরা ঘড়ি পরা শিখলো ওই দিন থেকে কৃষিকাজ হুম, ছাইড়া দিল। এটা কি হুম। আসলে সভ্যতার উন্নতি ঘটার সাথে সাথে যে কৃষিটা আমরা ভুলে গেছি এরকম বুঝাইতে চাইছে? কারণ ব্যাপারটা ঘড়ির হচ্ছে এরকম
যে ঘড়িটা পড়ছে বা সভ্যতাটা আসছে, আমরা সভ্য হইতে শুরু করছি বা একটু উন্নতির দিকে যাইতে শুরু করছি, এরপর থেকে আমরা আমাদের কৃষি বা আমাদের ঐতিহ্য সব হারাই ফেলছি, হুম, এরকম কিছু। ঘড়ি হ্যাঁ, পরা কি সভ্যতা নাকি শো? ওই শোটাই হচ্ছে সভ্যতা, সভ্য বলে দাবি করা। মানে আমরা আচরণ করি, শোনো, আমি তোমাদেরকে প্রায়ই কথা বলি, একটা কুকুর একটা বিড়ালের কাছ থেকে এই জিনিসটা প্রতিনিয়ত শিখতে পারবা যে একটা কুকুর একটা বিড়াল মানুষের চাইতে অনেক বেশি মনুষ্যত্ব ধারণ করে। যে কোনো দিন আমি তোমাকে বলবো, তোমার বাড়ির সামনে যে কুকুরটা, পথের কুকুরটা আছে, তাকে তুমি 10 দিন পানি দাও, খেতে দাও, সে তোমাকে দেখে নেজ নাড়াবে, তোমাকে দেখে তোমার আশেপাশে ঘুরে বেড়াবে। কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে অনেক তীব্র পশুত্ব প্রতিনিয়ত তুমি দেখো, ইউ সি ইট এভরি সিঙ্গেল ডে। তো আমি আমার বোনকে, বড় বোনকে বলি, আমাদের বাড়িতে বিড়াল আছে, আমি বলি যে শোনেন শোনেন, বিড়ালগুলো ফেলে দিন না, কারণ এই বিড়ালগুলা আপনার ছেলে মেয়েদেরকে মনুষ্যত্ব শেখাবে। বিড়ালগুলা যখন পায়খানা করে তখন ছেলে মেয়েদেরকে বলেন পরিষ্কার করতে, বিড়াল যখন বমি করে পরিষ্কার করতে বলেন, বিছানায় লেপের উপরে, আমার মা খুব বকাবকি করতে, এই লেপের উপরে পায়খানা করে দিছে। এবার যখন ছিলাম, এ, আম, আমি আর আমার ছেলে মানে ঘুমাচ্ছিলাম, তো ওই বিড়াল করেছে কি, তোমার শীতের দিন গ্রামে এই পায়খানা করে দিয়েছে তোমার এই লেপের উপরে। তখন রাতের মধ্যে ঘুম থেকে উঠে যে এই পরিষ্কার করো ইত্যাদি ইত্যাদি। তো আমার ছেলে যদি মাঝরাতে উঠে শীতের মধ্যে বেড়ালের পায়খানা পরিষ্কার করে, তখনই কিন্তু ও আরেকজন বৃদ্ধ কিংবা বৃদ্ধা মানুষের পায়খানা পরিষ্কার করতে সংকুচিত হবে না, সংকুচিত হবে না। তো কে ভালো মাস্টার, আমি নাকি বেড়াল? একটা বেড়াল তোমার অনেক, আমার চাইতে অনেক ভালো মাস্টার, একটা কুকুর আমার চাইতে অনেক ভালো মাস্টার, কারণ সে আমার মতো ভন্ডামি করতে পারে না, সে আমার মতো ইংরেজিতে কথা বলে না, আমার মতো বইয়ের বাংলায় কথা বলে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার মতো মানে তেল দিয়ে মাথা আঁচড়ায় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো তোমাদেরকে মানে যে কথাটা বলছিলাম, যে কোনো কিছু শেখার সবচেয়ে সহজ পদ্ধতি শেখানো। এই পর্যন্ত তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলো আমি পড়িয়েছি সেগুলো তোমাদের ওয়ার্ল্ড স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আছে। আমি জানি তোমরা অনেক ব্যস্ত, বা তোমাদের ক্ষেত্রে যেটা হয়, যেটা আমি গবেষণা করে দেখেছি, এমন কিন্তু না যে আমি কথাগুলো এমনি এমনি বলতেছি। তোমরা ডিস্ট্রাক্টেড, ইউ আর ডিস্ট্রাক্টেড। তোমরা প্রতিনিয়ত তোমাদের নিজেদের কাছে মিথ্যে কথা বলো, আমার কাছে না, কিন্তু নিজেদের কাছে। আমি বলি, আমি আমার নিজের কাছে কোন মিথ্যে কথা বলি আমি ধরার চেষ্টা করি। তুমি হয়তো এখন ইউটিউবে ঢুকছো, প্রথমে দেখলা সম্প্রতি আমাকে কিরণ বলল, সম্প্রতি নাকি মানে এরকম বিভিন্ন ভাইরাল জিনিস, যে কে পার্টি করেছে, কে তোমার কাকলি ফার্নিচার করেছে, কে তোমার মানে ইয়ে। তো ওই ভাইরাল জিনিস দেখে হ্যাঁ হ্যাঁ করে হেসে তোমার বৃদ্ধি হবে না। তো তুমি, আমার এই কথাবার্তাগুলো ভীষণ বোরিং, আমার এই কথাবার্তার সময় পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ করে না, ক্যামেরা লাইট অ্যাকশন নাই, তারপরে সিনেমায় তো দেখো তো একজনকে চট দিলে সে উড়ে গিয়ে 20 হাত উপরে গিয়ে একটা কাঁচের উপরে পড়ে যায়। আমার কথা এগুলো কিছুই নাই, বরং আমি খুবই আনরোমান্টিক মার্কে কথা বলি। হ্যাঁ, লাবণী বল। আচ্ছা, আপনি বললেন যে একটা বিড়াল বা কুকুর মানে আমরা পাললে যে জিনিসটা হয়, আমাদের বাচ্চারা অনেক কিছু শিখে, হুম, কিন্তু যখন আমরা মানে আমাদের বাচ্চাগুলো বড় হচ্ছে, তখন এই যে ব্যবহারগুলো আমরা মানে আমাদের বাচ্চাগুলো বিশেষ করে বড়দের কাছ থেকে পাই, তখন এগুলো কি করা? না বাচ্চা কোথাও বাচ্চাগুলো শিশি ব্যাপারটা করে দিল, হচ্ছে, আবার বল। মানে বাচ্চা কোনো সময় শিশি করে দিল বা হুম হুম কোথাও মানে অনেক সময় পটি করে দেয়, অনেক সময় বলতে পারে না। তো হুম যখন এই যে মানে ওরা তো খুব খারাপ ব্যবহার পায় অনেক সময়,
হুম। তখন এই বিষয়গুলো কিভাবে কি করে? দুইটা ব্যাপার আছে। প্রথম বিষয়টা হচ্ছে বাবা মা হিসাবে আমাদের বাচ্চাদেরকে যেটা শেখাতে হয় যে আত্মনির্ভরশীল হতে শেখাতে হয় বাচ্চাদেরকে। আমরা বাবা মা হিসাবে যখন বাচ্চাটাকে মুখে তুলে খাইয়ে দিই তখন কিন্তু বাবা হিসাবে মা হিসাবে আমার কিন্তু ভাল লাগে। ভাল লাগে না? যে এটা যে কেউ অর্থাৎ এই যে তোর বাচ্চা আছে, রুমির বাচ্চা আছে, আমার বাচ্চা আছে। যেকোনো বাবা মাকে জিজ্ঞেস কর যে নিজে খেতে ভাল লাগে নাকি বাচ্চাকে খাওয়াইতে ভাল লাগে? বাচ্চাটা খাওয়াইতে ভাল লাগে। নির্দ্বিধায়। তাই না? তো বাচ্চাকে মুখে তুলে খাইয়ে দিলে কি হয়? আমাদের নিজেদের ভাল লাগে। কিন্তু আমরা যেটা করি, আমাদের নিজেদের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে, আমরা বাবা-মা হিসাবে নিজেদের ভালো লাগাটাকে প্রাধান্য দিয়ে বাচ্চাটাকে মুখে তুলে খাওয়াইতে বাচ্চাটার নিজের যে নিজে হাত দিয়ে খাওয়ার সামর্থ্য আছে, সেইটা আমরা বাচ্চাটার ভিতরে সেই সামর্থ্যটা ডেভেলপ করি না। We don't. সহজ উদাহরণ, খুব সহজ উদাহরণ। এইটা নিয়ে আমি আগেও কথাবার্তা বলছি। সেটা হচ্ছে আমার বাচ্চার বয়স হচ্ছে ধর ৮ বছর ৯ বছর। আমার বাচ্চা এইটা পারে না, সেটা পারে না, হ্যান পারে না, ত্যান পারে না। কিন্তু তুই ঘর থেকে বেরোলেই দেখবি যে ৮ বছর কিংবা ৯ বছর বয়সে একটা বাচ্চা রাস্তায় চা বিক্রি করতেছে, সবজি বিক্রি করতেছে। তাহলে আমি যে আমার বাচ্চার সামর্থ্যের সম্বন্ধে যে রায় দিচ্ছি, সেই রায়টা কি সত্যি রায়? সত্যি রায় না। আমার বাচ্চাটাকে যদি আমি কোলে করে রাখি, সে যদি আছাড় না খায়, হোঁচট না খায়, তাহলে সে হাঁটতে শিখবে না এবং আমি তাকে আজীবন বিকলাঙ্গ করে দেব। এটা সত্যি কথা। হ্যাঁ, আবার দ্য সেম টাইম আমার বাচ্চাটার বয়স হচ্ছে এখন ২ বছর। আমি তাকে বললাম, "এই ধান নিয়ে আসো তো ২ মণ কাঁধে করে।" তা আমরা হয় কি ২ টা এক্সট্রিমে চলে যাই। ঠিক আছে? তো বাচ্চাগুলা যখন নিজে কাজ করতে পারে না, তখন সঠিক প্রশ্ন করতে হয়, সত্যি প্রশ্ন করতে হয়। যে আমি কি আমার সন্তানের সামর্থ্য বৃদ্ধি করছি কিনা? নাকি আমি সন্তানকে যে স্নেহ করছি সেই স্নেহের মাধ্যমে যেমন ধর এটা খুব কমন প্র্যাকটিস। আমাকে এমন কোন মা দেখাও যেই মা তার ছেলেকে দেখে বা মেয়েকে দেখে মনে হয় না, "আহারে আমার ছেলেটার মুখ শুকায় গেছে রে, কিচ্ছু খায় নাই।" আমাকে দেখাও, আমাকে দেখাও। আমার মা যখনই আমার সাথে মানে আমাকে ভিডিওতে দেখে, "কিরকম হয়ে গেছিস তুই? এরকম চেহারাটা শুকায় গেছে, চোখের নিচে এরকম কালো মেঘ পড়ে গেছে, কালি পড়ে গেছে।" তো আমি আমার মাকে তো এটা নিয়ে বলি না। এখন যদি আমার মা আমাকে বলে, "কিরকম হয়ে গেছিস? কপালে দাগ পড়ে গেছে, চুল পেকে গেছে, মানে কি বলে শরীর হয় মা। ওই যে আমি তখন এখন আমি যদি এটা খাটনি মা দেখো, আমি ওইদিকে যাচ্ছি।" এটাই হয়। তো কি পরিমাণ মা সন্তানের নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে খাবার ঠোসে? বাবারা খাবার ঠোসে না? ঠোসে তো। এতে কি সন্তানের উপকার হয়? কি পরিমাণ মা, বাবা আমার ছাওয়ালটা না মশারিও খাটা সুবির পারে না। আমার ছাওয়াল জীবনে ১ গ্লাস পানি ভরে খায় নাই। আমি এই কথা তোমাদেরকে ১০০০ বার বলছি। আমি যখন এই জায়গায় জঘন্য রান্না করে খাই, তখন বুঝি যে আমার মা যদি ছোটবেলায় কানের নিচে একটা চড় লাগাইতো আমার বোনের সাথে, যে তোর বোনের সাথে বসে রান্না কর, তাহলে আজকে এরকম জঘন্য খাবার খেতে হইতো না। শিখে নিতাম আমি। এইজন্য আমি আমার ছেলেকে চড় লাগাবো যে রান্না কর গিয়ে। আমাদের জিমামকে তো চড় লাগায়ও খাওয়ানো যায় না, তাহলে কি করা যাবে? ওইটা তো মানে অন্য একটা ক্রাইসিস। হ্যাঁ, সায়েম বলো তোমার কি প্রশ্ন? তো যাই হোক, আম তো তোমাদেরকে আমি আজ পর্যন্ত যা কিছু শিখিয়েছি তোমরা সেই জিনিসগুলা শুনবা।
নিজে লেখার চেষ্টা করবা এবং কারো ধরে ছাত্র খুঁজে বের করবা। যদি ছাত্র খুঁজে না পাও তাহলে কিরণের সাথে যোগাযোগ করবা যে আমার একটা ছাত্র দরকার, ছাত্রী দরকার। তো আমি তোমাদেরকে কিন্তু ছাত্র না, আমি তোমাদেরকে শিক্ষক হিসাবে ট্রেন করার চেষ্টা করতেছি। আমি তোমাদেরকে পড়াচ্ছি যাতে করে তোমরা পড়াতে পারো। কেন? তোমার শেখাটাকে স্থায়ী করার জন্য। ওকে, অলরাইট। সো আজকে কথা এই পর্যন্তই থাকলো। এই কথাগুলো রেকর্ডে পরে এই কথাগুলো তোমাদেরকে শুনতে হবে, শুনে তোমাদেরকে অন্যদেরকে পড়াইতে হবে। তো এই যে কথাগুলো রেকর্ড করতেছি, ভবিষ্যতে আমি ইমানকে বলবো যে ইমান, তুমি এই যে আমার কাছে ক্লাসে যে বিষয়গুলো ছিল, তুমি এক একটা করে ক্লাস ধরে তুমি এটা শুনবা, শোনার পরে তুমি এখানে পড়াও। টিচ, আই ওয়ান্ট টু সি। আমি কি আরবিতে কথা বলতেছি? এমন কিছু বলতেছি যে আমার কথাগুলো বুঝতেছো না? তুমি আমাকে বলবা, এবং এটা খুব কমন একটা কথা যে যখন স্যার কথাগুলো বলে তখন বুঝি, পরে বোঝা কবের পারি না। কেন পারো না? রিজনটা হচ্ছে যখন তুমি শোনো তখন তুমি বুঝলা, তারপরে বোঝার পরে সেটাকে নিয়ে ভাবতে হয়। তুমি তো ভাবো না। তুমি তো দেখো যে কাকলি ফার্নিচার অথবা মানে কি নতুন ভিডিও আসছে ফানি, কে কি কথা বললো সেই কথাগুলো নিয়ে, মানে কে কাকে গালি দিল, এটা নিয়ে তুমি ডিস্ট্রাক্টেড থাকো। তুমি ফেসবুকে ছবি আপলোড করে খোঁজো যে কখন নাবিন তোমার ছবিতে লাইক দিল না, অনন্যা তোমার কমেন্ট দিল না, এটা নিয়ে চিন্তিত থাকো। তোমার ফেসবুকে ফ্রেন্ড সংখ্যা 5,000 হয়েছে কিনা, এটা নিয়ে চিন্তিত থাকো। যদি তোমাকে বলে একটা ভিডিও করো, তখন তুমি চিন্তা করো যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কি এইটা ধরলে ঠিক হবে নাকি এইটা ধরলে ঠিক হবে, এটা নিয়ে চিন্তিত থাকো। ঠিক আছে? ক্যামেরা অ্যাঙ্গেলে তুমি যদি চিন্তিত থাকো রে বাবা, ক্যামেরার অ্যাঙ্গেল তোমার জীবন একেবারে ধ্বংস করে দেবে। কিরণ, ক্যান ইউ স্টপ রেকর্ডিং?